25-26 সেশনের শিফট 2 এর কেমিস্ট্রি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? শিফট 2। তাহলে প্রথম প্রশ্ন দেখো, আইইউপিএসসি পদ্ধতিতে এই যে যৌগটা দেওয়া আছে, এই যৌগটার নাম কি আসলে? কাউন্ট করতে হবে এই দিক দিয়ে 1 2 3 4 5। তাহলে একটু লক্ষ্য করো যে 3 নম্বর কার্বনে কি যুক্ত আছে? এখানে মোট কয়টা কার্বন আছে? 5টা কার্বন আছে। তাহলে 5টা কার্বন আছে যেহেতু প্যান্ট, প্যান্ট 1 আইন। দেখো 1 নম্বর কার্বনে ট্রিপল বন্ড কানেক্টেড আছে, হ্যাঁ, এই জন্য প্যান্ট 1 আইন। এই দেখো প্যান্ট 1 আইন 3 ওন। 3 নম্বর কার্বনে কি আছে? 3 নম্বর কার্বনে কিটোন গ্রুপ যুক্ত আছে, এই জন্য ওন। বুঝতে পারছো? তো প্যান্ট 1 আইন 3 ওন, এটা হচ্ছে উত্তর। অণুর পোলারাইজেশন বলতে আসলে কি বোঝায়? অণুর পোলারাইজেশন বলতে বোঝা যাচ্ছে অণুর ইলেকট্রনের অসম বন্টন। যেমন HCl, এটা একটা পোলার যৌগ। কেন পোলার যৌগ? কারণ এই যে এখানে যে বন্ধন আছে, এই বন্ধনের ইলেকট্রন ক্লোরিন তার নিজের দিকে নিয়ে যায়, দুইটা ইলেকট্রনই সে নিজের দিকে নিয়ে যায়, তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি এই কারণে। তো হাইড্রোজেনের কাছে কোনো ইলেকট্রন থাকে না, সে H প্লাস হয় এবং Cl মাইনাস হয়ে যায়। সে দুইটা ইলেকট্রন, মানে তার কাছে একটা ইলেকট্রন বেশি থাকে, এই জন্য একটা মাইনাস চিহ্ন। বুঝতে পারছো? এই বন্ধনের দুইটা ইলেকট্রনই নিয়ে যায়, কিন্তু এই বন্ধনের একটা ইলেকট্রন তো হাইড্রোজেনের ছিল, তাই না? তো সেটাও সে ক্লোরিন নিয়ে গেছে টান দিয়ে। এই জন্য পোলারাইজেশন যখন হয় আসলে তখন অসম বন্টন হয়। ঠিক আছে, দেখো H প্লাস একটাও নিল না, Cl মাইনাস দুইটাই মানে ক্লোরিন আয়ন, সেখানে দুইটা ইলেকট্রনই নিয়ে চলে। এরপরে ক্যালসিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ এত মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ এত মিনিটে ধরে চালনা করলে ক্যাথোডে কত গ্রাম জমা হবে? তো ক্যাথোডে কত গ্রাম জমা হবে? ডাব্লিউ সমান সমান আমরা জানি যে MIT/NF। তাহলে তাহলে এখানে আমরা লিখতে পারি এম হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভর 40 ক্যালসিয়ামের, আর হচ্ছে আই হচ্ছে 965 মিলি অ্যাম্পিয়ার। তো মিলি অ্যাম্পিয়ার ইন্টু 10⁻³ এখানে না লিখে আমরা একটা কাজ করতে পারি, নিচে 1000 দ্বিগুণ দিয়ে দিতে পারি, ঠিক আছে? নিচে 1000 দিয়ে দিতে পারি, এবং এখানে টি হচ্ছে 50 ইন্টু 60, 60 দ্বিগুণ দিয়ে সেকেন্ডে নিচে দেখো 50 মিনিট। আর এন হচ্ছে ক্যালসিয়াম 2, ক্যালসিয়াম 2 প্লাস, এই জন্য দুইটা ইলেকট্রন সে আসলে ত্যাগ করবে, এবং এখানে হচ্ছে 96,500। তো এখন তুমি আসলে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা যে ভ্যালু আসবে হচ্ছে 0.6। এখানে দেখো এন মোল, W/M, এন সমান সমান, এবং ডাব্লিউ এখানে কত 11 গ্রাম দেওয়া আছে, এবং এম হচ্ছে 44 কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। তাহলে ভাগ করো, ভাগ করলে আসবে হচ্ছে 1/4। হ্যাঁ, 4 11 44, তাহলে 1/4 কত? শেষে হচ্ছে 0.25। হ্যাঁ, এতটুকু তো তুমি মূল সংখ্যা নিয়ে আসলা, যে তোমার হচ্ছে এক অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের যে মোল সংখ্যা সেটা তুমি পাইছো। এখন তুমি যেটা করবা, দেখো কার্বন ডাই অক্সাইড, কার্বনে আসলে কার্বনে কার্বনে 1 মোল কার্বনে কয়টা ইলেকট্রন থাকে? একটা কার্বনে কয়টা ইলেকট্রন থাকে? 6টা। এবং একটা অক্সিজেন অণু, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? তুমি জানো যে একটা অক্সিজেন পরমাণুতে 8টা ইলেকট্রন থাকে, তাই না? 8, এবং দুইটা আছে অক্সিজেন, এই জন্য 8 দুগুণে 16। তাহলে এই 16 এবং যেটা করবা, এই 6 এবং 16 যোগ দিবা, যোগ দিলে কত আসতেছে? 22 আসতেছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে দেখো যে তাহলে এখানে দেখো যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড তোমার কাছে, সেই 1 মোল কার্বন ডাইঅক্সাইডের যে ইলেকট্রন সংখ্যা তুমি পাচ্ছ মোট, সেটা আসলে 22 মোল ইলেকট্রন। 22 মোল ইলেকট্রন, ঠিক আছে? এবং এখানে যেটা তুমি বের করছো 0.25, 0.25 মোল কার্বন ডাইঅক্সাইড ইজ ইকুইভ্যালেন্ট অফ 22 ইন্টু 0.25, ঠিক আছে? এই 0.25কে 22 দিয়ে গুণ দিলে কত আসতেছে? 5.5, 5.5 আসতেছে। উত্তর হচ্ছে 5.5। এরপর প্রশ্ন যাও, কোন গ্রুপগুলো অ্যারোমেটিক যৌগকে অসক্রিয় করে? অ্যারোমেটিক গ্রুপকে অসক্রিয় করে হচ্ছে যারা মেটা নির্দেশক, যারা মেটা নির্দেশক, ঠিক আছে? তাহলে যারা মেটা নির্দেশক তারা আসলে অসক্রিয় করবে। যেমন এই যে এখানে দেখো অপশন সিতে সালফোনিক গ্রুপ, সায়ানাইড গ্রুপ, তারপরে সিএইচ গ্রুপ, এরা সবাই মেটা নির্দেশক। এরা আসলে বেনজিন রিংকে বা অ্যারোমেটিক যৌগকে অসক্রিয় করে তুলবে। বুঝতে পারছো? বাকিগুলা দেখো, বাকিগুলাতে এই যে সিএইচও সেই মেটা নির্দেশক, এটা মেটা নির্দেশক, কিন্তু
এখানে আবার অর্থপ্যারা নির্দেশক। ওকে, এখানে এইটা অর্থপ্যারা, সো এটা বাদ। অর্থপ্যারা নির্দেশক তো আসলে সক্রিয় করবে, তাই না? কিন্তু অপশন সিতে কোনো সক্রিয়কারী গ্রুপ নাই, সবগুলাই নিষ্ক্রিয়কারী। 50 ml 0.5 মোলার এসিএলকে এত মিলিলিটার এত মোলার দ্রবণে পরিণত করলে কোনটা ধ্রুব থাকে? এখানে আসলে মোল সংখ্যা ধ্রুব থাকে, ঠিক আছে? তোমরা সমান সমান হচ্ছে এস ভি। তাহলে এস হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 0.5 ইন্টু 50, হ্যাঁ, কত আসতেছে? 5×25, এটা 25 আসবে। এবং এন সমান সমান হচ্ছে এস ভি, পরেরটার ক্ষেত্রে 250 ইন্টু 0.1, এটা কত আসতেছে? 25 মল। 25 মল। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এটার যে মোল সংখ্যা সেটা আসলে কনস্ট্যান্ট থাকবে। এত মিলিলিটার এত মোলার দ্রবণে পরিণত করবা, তখন করলে কি হবে? মোল সংখ্যাটা আসলে চেঞ্জ হচ্ছে না, মোল সংখ্যা সেমই থাকতেছে। একটা পানির নমুনায় দ্রবণীয় অক্সিজেনের ঘনমাত্রা 8 ppm হলে মিলিমোলারে অক্সিজেনের ঘনমাত্রা কত? দেখো একটু ভালো মতো লক্ষ্য করো যে 8 ppm দেওয়া আছে, তো তোমাকে এখন আসলে মিলিমোলারে কনভার্ট করতে হবে। তুমি জানো যে 8 ppm মানে হচ্ছে মিলিগ্রাম পার লিটার, এটা তুমি জানো। তাহলে তুমি এখন যেটা করতে পারো যে এই যে মিলিগ্রাম, মিলিগ্রামের এমটা আসলে বাইরে নিয়ে আসো, মিলি, আর গ্রামকে যদি তুমি মোলে নিতে চাও তাহলে আণবিক ভর দিয়ে ভাগ দিতে হয়। তাহলে আণবিক ভর দিয়ে ভাগ দিলে এটা আসলে মোলে চলে যাবে, ঠিক আছে? তুমি মানে এই যে তুমি জাস্ট দেখো এখানে আণবিক ভর কত, অক্সিজেনের 16 × 32, 32 দিয়ে আমরা ভাগ দিলাম, এবং এই যে গ্রামটা সে আসলে মোল হয়ে গেল। আর নিচে লিটার আছে। এখন তুমি যেটা করবো যে 8 মিলি মোল পার লিটার, আর 32টা আমরা এখানে নিচে নিচে লিখতেছি, ঠিক আছে? তাহলে 8/32 কত আসতেছে? 8/32 আসবে হচ্ছে 0.25। হ্যাঁ, কাটাকাটি করলে উপরে 4, নিচে দেখবা 1/4 আসতেছে। হ্যাঁ, 1/4 0.25। আর এই যে মিলি মোল পার লিটার, এটাকেই লেখা যায় এইভাবে 0.25 মিলি মোলার। দেখো বুঝছো কিনা, দেখো এটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? 0.25 মিলি মোলার, কারণ আমরা এই যে মোল পার লিটার যেটা, সেটাকে আসলে আমরা বড় হাতের এম দিয়ে লিখে থাকি। টার্টারিক অ্যাসিড এর আলোক সক্রিয় সমাণু কয়টা? অ্যান্সার বি হবে না, এটা উত্তর হবে হচ্ছে 3টা। আলোক সক্রিয় সমাণু 3টা হবে। কিভাবে দেখো, COOH, এবং এখানে আসলে একটা কার্বন, এখানে একটা কার্বন, এই পাশে OH, এই পাশে H। প্রথম ক্ষেত্রে এভাবে লিখবা, দেখো এখানে H দিবা, এবং এই পাশে H দিবা, এই পাশে OH দিবা। আর নিচে কি হবে? নিচে আছে হচ্ছে আরেকটা COOH। এবার অন্য কালি দিয়ে আরেকটা লিখতেছি, ভালো মতো লক্ষ্য করো। তুমি যখন এখানে দর্পণ দিতেছো তখন COOH সি, এবং এইটার আসলে তুমি মিরর ইমেজ বের করবা। হ্যাঁ, এইটার মিরর ইমেজ আনবা, তাহলে আসতেছে OH এখানে চলে আসবে, এবং এই কার্বনের এখানে আসলে H আসবে, এখানে COOH, এই পাশে H, এই পাশে OH, ঠিক আছে? এটা যেটা করবা, অর্ধেকের মিরর ইমেজ বের করবা, ঠিক আছে? অর্ধেকের মিরর ইমেজ বের করবা, আর বাকি অর্ধেক আনচেঞ্জড থাকবে। সেক্ষেত্রে তুমি যেটা পাবা COOH, এটা পাবা, এবং সি, এখানে OH এখানে মানে উপরেরটুকু দর্পণের সাথে আছে। এরপর এতটুকু হচ্ছে HOH, আর এদিকে কি আছে? COOH, ঠিক আছে? তাহলে এভাবে তুমি আসলে দেখতে পারতেছো যে 1, 2, 3, তিনটা আলোক সামান্য পাইতেছো। এই তিনটা হচ্ছে আলোক সামান্য। একটা হচ্ছে ডি টার্টারিক অ্যাসিড, এটাকে বলা হয় ডি টার্টারিক অ্যাসিড, এটাকে বলা হয় হচ্ছে এল টার্টারিক অ্যাসিড, এবং এইটাকে বলা হবে হচ্ছে এটাকে বলা হবে মেসো টার্টারিক অ্যাসিড। সো এই তিনটা। এই প্রশ্নটা দেখো, বলছে যে 50 মিলিমোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? তো ঘনমাত্রা তো দিয়েই দিছে, তাহলে 50 মিলিমোলার, মিলিমোলারকে কীভাবে লেখা যায়? তুমি যদি মিলিমোলারকে লিখতে চাও 10⁻³ মোলার, 50 × 10⁻³ মোলার সালফিউরিক অ্যাসিড। তো এখন তুমি এটাকে লিখো এইভাবে, 50 ভাগ হচ্ছে 1000 মোলার, তাহলে কাটাকাটি করলে 5/100, 5 × 10⁻² মোলার। কিন্তু এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, কাজে তোমাকে আসলে যদি H প্লাসের ঘনমাত্রা তুমি বের করতে চাও, তোমাকে কি করতে হবে? 5 × 10⁻² এর সাথে 2 গুণ দিতে হবে, তাহলে 10 × 10⁻² আসতেছে। সুতরাং আসতেছে হচ্ছে 0.1। কত আসতেছে?
0.1 আসতেছে। এটা হচ্ছে তোমার হচ্ছে H প্লাস আয়নের ঘনমাত্রা। তাহলে এখন পিএইচ যদি তুমি বের করতে চাও, মাইনাস লগ অফ H প্লাস, তাহলে মাইনাস লগ অফ 0.1, মাইনাস লগ অফ 0.1 মানে 1। দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে 0.1 মানে 0.1 মানে দশমিকের পরে, মানে এখানে যতগুলো শূন্য আছে, ধরো একটা শূন্য আছে, এই জন্য এটার অ্যান্সার 1। সো এইভাবে চিন্তা করতে পারো। ওকে, হাইড্রোজেনের দহন তাপ ও H2O এর গঠন তাপ সম্পর্কে কোনটা সঠিক? সমান সমান মান এবং একই চিহ্ন। হ্যাঁ, দহন তাপ এবং গঠন তাপ এদের আসলে মান সমানই হয় এবং চিহ্ন একই হয়। ওকে, কোন বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত না? তড়িৎ রাসায়নিক সিরিজে জিঙ্ক উপরে আয়রন নিচে। তো জিঙ্কের আসলে জারণ হবে, জিঙ্কের কি হবে, জারণ হয়ে জিঙ্ক 2+ হবে এবং আয়রন 2+ থেকে, হ্যাঁ, আয়রন 2+ সেই ইলেকট্রন গ্রহণ করে আয়রন ধাতুতে পরিণত হবে। এটা পসিবল, কিন্তু এখানে যেটা বলতেছে যে দেখো Fe থেকে Fe2+ হচ্ছে, আর জিঙ্ক বসে বসে আছে, সে সে আসলে দুইটা ইলেকট্রন গ্রহণ করে জিঙ্কে, মানে জিঙ্কের বিজারণের কথা বলতেছে। জিঙ্কের তো হবে জারণ, কারণ সে তড়িৎ রাসায়নিক সিরিজে আয়রন থেকে উপরে। সো এই বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে না। হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। এজি এবং AgCl, সিলভার ক্লোরাইড সম্পৃক্ত দ্রবণ KCl নেওয়া হয়েছে, তড়িৎদ্বারের ক্ষেত্রে কোনটা ঘটে না? এখানে যেটা দেখতেছো যে AgCl আসলে একটা ইলেকট্রন গ্রহণ করে। হ্যাঁ, AgCl একটা ইলেকট্রন গ্রহণ করে Ag প্লাস এবং হচ্ছে Cl মাইনাস তৈরি করে। এই Cl মাইনাসের আয়নের ঘনমাত্রা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যদি সম্পৃক্ত পটাশিয়াম ক্লোরাইড দাও, তাহলে আসলে এই ক্লোরিনের ঘনমাত্রাটাকে আসলে স্থির রাখার জন্য মূলত দেওয়া হয়। কিন্তু তড়িৎদ্বার বিভব এখানে ক্লোরিন আয়নের ঘনমাত্রার উপর নির্ভর করে না, এই তথ্যটা সঠিক না। এখানে যে ক্লোরাইড আয়ন উৎপন্ন হইতেছে, এই ক্লোরাইড আয়ন আসলে কতটুকু উৎপন্ন হইতেছে সেই বিষয়টার উপরে ওভারঅল তড়িৎদ্বার বিভব অনেকটাই নির্ভরশীল। বুঝতে পারছো? আর তুমি যে এখানে আসলে সম্পৃক্ত পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করছো, সেটা আসলে দ্রবণের যে Cl মাইনাস আয়নের ঘনমাত্রা সেটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, স্থির রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই যে বি নাম্বার যে তথ্যটা দিচ্ছে নির্ভরই করে না, সেটা ভুল দিছে। বুঝতে পারছো? এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কলয়েডের কোন ধর্ম জিটা বিভবের সাথে সম্পর্কিত? কণার পৃষ্ঠতলীয় আধান। ওকে, কোন জৈব যৌগটি টটোমারিজম প্রদর্শন করে না? তো টটোমারিজম প্রদর্শন করতে গেলে আসলে প্রথমে আসলে কিটোন গ্রুপ থাকা লাগবে, কিটো গ্রুপ থাকা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে। তুমি একটু ভালো মতো লক্ষ্য করো যে এখানে যদি আমরা লাস্টের যৌগটার কথা বলি, এইরকম, তাই না? আমি যদি একটু ভেঙেই লিখি, CO, আবার এই পাশে এইরকম। আচ্ছা, এই যৌগতে দেখো তো যে আলফা হাইড্রোজেন আছে কিনা। তোমার কাছে যেই এখানে CO গ্রুপ আছে, এই CO গ্রুপটা হচ্ছে কার্যকরীমূলক, এবং এই দুই পাশে যে কার্বন দেখতেছো, এই কার্বনগুলো হচ্ছে আলফা কার্বন। তুমি দেখো আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, কি নাই? কোনোই হাইড্রোজেন নাই। এই জন্য এরা আসলে টটোমারিজম প্রদর্শন করতে পারবে না। বাকি যে যৌগগুলা, এই CO এবং এই CO এবং হচ্ছে এই যে এইখানে CHO, তো এদের প্রত্যেকটারই দেখো এখানে আলফা হাইড্রোজেন আছে, আলফা কার্বন আছে, আলফা হাইড্রোজেন আছে। সো আলফা কার্বনের মধ্যে আলফা হাইড্রোজেন আছে। কিন্তু বাকিগুলো এই যে লাস্টে এটাতে আমরা চিত্র এঁকেই দেখাইলাম যে আসলে এখানে আলফা হাইড্রোজেন নাই, এই জন্য এটা টটোমারিজম প্রদর্শন করতে পারতেছে না। RMgX প্লাস RCHO শুষ্ক ইথারের সাহায্যে বিক্রিয়া করতেছে, এই বিক্রিয়া এ কি? তো কি উৎপন্ন হচ্ছে আসলে? এখানে আসলে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। তুমি যখন RCHO দাও, তখন আসলে 2 ডিগ্রি অ্যালকোহল আসে। কিভাবে আসে? RCOH, এখানে আসলে R মাইনাস Mg প্লাস, এটা যখন তৈরি হয় তখন এ মাইনাস গিয়ে এইখানে কি করবে, অ্যাটাক করবে, এবং এখানে অক্সিজেন তার নিজের ইলেকট্রন, অক্সিজেন বন্ধনের ইলেকট্রন নিচের দিকে টান দিবে। তখন যেটা হয় যে RCOMgX এবং এইদিকে R এসে বসে, আর এদিকে H ছিল। ভালো মতো লক্ষ্য করো, এখানে আসলে পরবর্তীতে যেটা হয়, পরবর্তীতে MgX সরে আসলে OH চলে আসে, এখানে হাইড্রোজেন আসে, MgX সরে হাইড্রোজেন আসে H প্লাস দেওয়ার ফলে, এবং এই দিকটাতে R ছিল, নিচে R এসে বসছে এবং এখানে হাইড্রোজেন। তো OH গ্রুপ একটু ভালো মতো দেখো, এখানে আসলে OH গ্রুপটা
যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বনটার সাথে সরাসরি দুইটা কার্বন যুক্ত, এই যে একটা আর আরেকটা আর দুইটা, তো এই জন্য এটা 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। বুঝতে পারছো? একটা তাপ উৎপত্তি বহুমুখী বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে কি হবে? দেখো, যদি তুমি পশ্চাৎ বিক্রিয়ার গতির কথা চিন্তা করো, তাপ উৎপত্তি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে বিক্রিয়া পেছনের দিকে অগ্রসর হয়। হ্যাঁ, তো পেছনের দিকে অগ্রসর হবে, পশ্চাৎ বিক্রিয়ার গতি বাড়বে, কিন্তু এখানে বলছে গতি কমবে, সো এটা হবে না। এরপরে সম্মুখমুখী বিক্রিয়ার গতি বাড়বে, হ্যাঁ, তাপ উৎপত্তি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পেছনের দিকে যায়, সামনের দিকে না, সো এটাও ভুল। আর সাম্য ধ্রুবকের মান কমবে কিনা, একটা তাপ উৎপত্তি বিক্রিয়ায় যদি তুমি বিক্রিয়ার তাপমাত্রা বাড়াও তাহলে সাম্য ধ্রুবকের মান কমবে, এইটার কারণটা আসলে কি? এখানে ইকুয়েশনটা দেখো, লগ কেপি সমান সমান মাইনাস ডেল এইচ বাই 2.303 আর টি প্লাস হচ্ছে কনস্ট্যান্ট, এটা তোমরা আগে দেখছো। এখন এই জায়গাটাতে একটু ভালো মতো লক্ষ্য করো যে যদি তোমার তাপ উৎপাদী বিক্রিয়া বলে তাহলে ডেল এইচ কি নেগেটিভ না? ডেল এইচ নেগেটিভ। সেই ক্ষেত্রে তুমি যখন এটা হচ্ছে ওয়াই, এটা এখানে আসলে এম এক্স চিন্তা করো, প্লাস এখানে আসলে সি, তাহলে তুমি যদি এখানে ওয়াই এর জায়গায় লিখো লগ কেপি এবং এক্স এর জায়গায় লিখবা হচ্ছে, এই দেখো 1/t, হ্যাঁ 1/t হচ্ছে এক্স, আর ঢাল এখানে কি? ঢাল হচ্ছে ডেল এইচ বাই 2.303 মাইনাস ডেল এইচ। বলবা তোমরা যে ভাই ঢাল তো এখানে নেগেটিভ, আসলে ঢাল নেগেটিভ না। যখন ডেল এইচটা তুমি নেগেটিভ বসাচ্ছ, ডেল এইচ এর ভ্যালুটাই তুমি নেগেটিভ বসাচ্ছ, ভালো মতো লক্ষ্য করো, ডেল এইচ এর ভ্যালু যখন তুমি নেগেটিভ বসাচ্ছ, বাইরে তো একটা নেগেটিভ ছিলই, তখন এটা হয়ে যাচ্ছে ডেল এইচ বাই 2.303 আর, আরটা লিখি না এখানে। তাহলে একটু ভালো মতো দেখো যে এখানে এটা কিন্তু ঢালটা আসলে পজিটিভ হয়ে গেছে, এই জন্য এটা যেই রেখাটা এইরকম হবে, আহ, তো ঢালটা এখানে আসলে পজিটিভ হবে। কথা বুঝতে পারছো? ঢালটা পজিটিভ হবে, ওকে। তো এখন এটা এখানে প্রশ্নের সাথে রিলেটেবল কেন? সাম্য ধ্রুবকের মান, এই যে সাম্য ধ্রুবক লগ কেপি, তুমি যদি তাপমাত্রা বাড়াও, দেখো এখানে এই যে রেখাটা, এই রেখাটা কি ইন্ডিকেট করতেছে? রেখাটা ইন্ডিকেট করতেছে যে তুমি যদি 1/t এর মান বাড়াও তাহলে লগ কেপি এর মান বাড়তেছে, তাই না? বাড়তেছে, তার মানে 1/t বাড়ানো মানে টি কমানো, 1/t বাড়ানো মানে কি? টি কমানো, তাহলে তুমি টি কমাইতেছো এবং লগ কেপি বাড়তেছে, লগ কেপি বাড়তেছে মানে কেপি বাড়তেছে। দেখো তোমার দরকার কোনটা আসলে? তোমার দরকার হচ্ছে টেম্পারেচার বাড়াইলে কি হবে? টেম্পারেচার বাড়াইলে লগ কেপির মান কমবে, টেম্পারেচার বাড়াইলে লগ কেপির মান কমবে এবং কেপির ভ্যালু কি হবে? কমে যাবে। সো এই যে সাম্যধ্রুবকের মান হচ্ছে কমে যাচ্ছে। কথা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এর পরের প্রশ্নে যাই। কোন যৌগটি ক্যানিজার বিক্রিয়া দেয় না? অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড হচ্ছে CH3 COH, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড মানে ইথানল। এটা আসলে ক্যানিজার বিক্রিয়া দিবে না, কারণ এখানে আলফা হাইড্রোজেন আছে। হ্যাঁ, এতটুকু হচ্ছে এখানে কি কার্যকরী মূলক, এর সাথে যে কার্বন আছে এটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনের সাথে আবার হাইড্রোজেন 3টা যুক্ত আছে, তো আলফা হাইড্রোজেন আছে, তো আমাদের ক্যানিজার বিক্রিয়ার শর্ত হচ্ছে আলফা হাইড্রোজেন থাকা যাবে না। ঠিক আছে। 250 ml 10 মিলিমোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ প্রস্তুত করার জন্য কত গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন? তো আসলে এটা মানে তুমি ডিরেক্ট করতে পারো, ডাব্লিউ সমান সমান হচ্ছে SMV বাই 1000 এই সূত্র দিয়ে। তো এখানে এস কত? 10 ইন্টু 10⁻³ যেহেতু মিলিমোলার বলছে, এত ইন্টু এম হচ্ছে আণবিক ভর দেওয়া আছে 158 ইন্টু 250 মিলিলিটার ডিভাইডেড বাই 1000। তো এটা এখন ক্যালকুলেট করো, নিচে হচ্ছে উপরে 10, নিচে হচ্ছে 10⁻3 আর 3 6, 10⁻6 হয়ে যাচ্ছে নিচে, ইন্টু 158 ইন্টু হচ্ছে 250। তো আমরা 250 না লিখে এখানে একটা কাজ করতে পারি, এখানে 10⁵ লিখে দিই, এটাও কাটাকাটি করে নিচে 10⁴ লিখে দিই, 10⁴ উপরে 1। তো এখন ক্যালকুলেশন করলে আসলে কাটাকাটি করলে যেটা আসবে, তুমি দেখবা যে তুমি আসলে গুণ ভাগ করবা 395 অর্থাৎ 0.4, 0.4 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। এরপরে যাও, লিথিয়াম আয়ন ব্যাটারিতে 1 মোল লিথিয়াম আয়ন স্থানান্তরে 3.71 ভোল্ট বিভব উৎপন্ন হলে শক্তি ঘনত্ব কত? তো এইটার আসলে সূত্র হচ্ছে ডেল জি, ডেল জি সমান সমান NFE, এটা তোমরা জানো এই সূত্র।
এই সূত্র দিয়ে শক্তি ঘনত্ব বের করতে হবে। এন 1 মোল, এফ হচ্ছে 96,500, আর এই যে ই সেটা দেওয়া আছে 3.71 ভোল্ট। তো এটা ক্যালকুলেট করলে তোমার কাছে আসবে 3.58, হ্যাঁ, ইন্টু 10⁵ জুল পার মোল এইটা আসবে। তারপরে তুমি যখন এটাকে আসলে 1000 দিয়ে ভাগ দিবে তখন দেখবে যে 358 কিলো জুল পার মোলে চলে গেছে। ঠিক আছে, তো 358 হবে এটার উত্তর। তুমি জাস্ট এটা গুণ করে যখনই 3.58 বা মানে 358 টাইপের কিছু পেয়ে যাবা, ধরো হচ্ছে 371 করে, এটাকে আসলে 371 বানাই ফেলবা পরীক্ষার হলে, এবং 96,500 বা 96,500 এই দুইটা শূন্য না লিখে শুধু শুধু 965 লিখবা। 965কে 371-এর সাথে গুণ দিবা, গুণ দিলে দেখবা যে 358 সামথিং চলে আসতেছে, তখনই তুমি 358 উত্তর দাগায় ফেলবা। আর অসক্রিয় অণু কোনটা? তো ডাইপোল মোমেন্ট যাদের জিরো তারা আসলে অসক্রিয় হবে, মানে আয়ার অসক্রিয় হবে, তারা আসলে আয়ার দেখা যায় ক্ষেত্রে যেটা কেস এন ট্রিপল বন্ড এন, এদের আসলে ডাইপোল মোমেন্ট আসলে শূন্য, ডাইপোল মোমেন্ট শূন্য, যার কারণে এরা আয়ার দেখাবে না, আয়ার ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, এরা হচ্ছে আয়ার ইনঅ্যাক্টিভ যাদের ডাইপোল মোমেন্ট শূন্য। বড় প্রশ্নে যাই, 1 মাইক্রোমোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণের 1 লিটারে কয়টা আয়ন থাকবে? তো এখানে দেখো ঘনমাত্রা তো দিয়ে দিছে, আমরা জানি এন সমান সমান এস ভি, এন সমান সমান এস ভি জানি, ঘনমাত্রা হচ্ছে 1 মাইক্রোমোলার, মানে 1 × 10⁻⁶ মোলার, ইন্টু ভি হচ্ছে 1 লিটার, তাহলে 1 × 10⁻⁶ এত মোল দিয়ে দিছে। তো আমরা জানি যে আসলে এন সমান সমান এন বাই এন এ, এটাও লেখা যায়, তাহলে আয়নের সংখ্যা এখানে এন, এন ইন্টু এন এ, হ্যাঁ, তাহলে এন হচ্ছে 1 × 10⁻⁶.02 ইন্টু 10⁻23t। কিন্তু এখানে আসলে সোডিয়াম আয়নও আছে, ক্লোরাইড আয়নও আছে, একটা 2 দিয়ে গুণ দিতে হবে। কি দিয়ে গুণ দিতে হবে? 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 6 দুগুণে আসলে 12 ইন্টু 10⁻⁶ ইন্টু, মানে 12, মানে তুমি 12 লিখতে পারো, ওকে, প্রবলেম নেই, 12.04 আর কি, 12.04 ইন্টু 10⁻⁶ ইন্টু 10⁻23। এখন তুমি ক্যালকুলেট করো যে 12, আমি 12.04 লিখবো, আচ্ছা ঠিক আছে, 12.04 ইন্টু 10⁻, মাইনাস কত আসতেছে, 23 থেকে 6 চলে গেলে কত থাকে? শুধু 17। তাহলে এখন তুমি এটার সাথে মিলাও, যদি তুমি 12কে আবার 10 দিয়ে ভাগ দাও, তাহলে 1.204, যেহেতু এখানে 10 দিয়ে ভাগ দিচ্ছ, সো এখানে 10 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 10⁻18 হয়ে যাবে। তো 1.204 ইন্টু 10⁻18, এটা হচ্ছে উত্তর। আণবিক অরবিটাল তত্ত্ব অনুসারে O22 প্লাস আয়নটির বন্ধন ক্রম, হ্যাঁ, বন্ধন ক্রম চাইছে। তাহলে দেখো O22 প্লাস, এটার ইলেকট্রন সংখ্যা বের করবো। প্রথমেই শর্ট ট্রিক্স দেখে রাখো, অক্সিজেন হচ্ছে 8, 8 গুণ 2, আর যেহেতু 2 প্লাস আছে এই জন্য 2 মাইনাস করে দিচ্ছি, 8 দুগুণে 16 মাইনাস 2 কত আসতেছে? 14। তো এখন তুমি আসলে বন্ধন ক্রম বের করে শর্ট ট্রিক্সটা মনে রাখো, 14টা ইলেকট্রন যদি কখনো কোথাও দেখো, হ্যাঁ, কোনো যৌগে বা কোনো আয়নে, সেই ক্ষেত্রে তুমি বুঝে নিবা যে ওইটার বন্ধন ক্রম হচ্ছে 3, হ্যাঁ, বন্ধন ক্রম কত? 3। যদি দেখো 13টা ইলেকট্রন আছে তাহলে বন্ধন ক্রম 2.5, যদি দেখো 12টা ইলেকট্রন তাহলে বন্ধন ক্রম 2.00, আবার একটু বেশি যদি দেখো 15টা ইলেকট্রন দেখো, তাহলে আবার কমে আসবে, এখান থেকে 3 থেকে আবার কমে আসবে 2.5, যদি দেখো 16টা ইলেকট্রন তাহলে কমে আসবে 2.00, হচ্ছে তার বন্ড অর্ডার, বন্ধন ক্রম। ঠিক আছে, তো এখন তুমি দেখো এখানে 14টা ইলেকট্রন পাইছো, তাহলে বন্ধন ক্রম কত? 3। নাইট্রোজেন, নাইট্রোজেনের বন্ধন ক্রম কত? নাইট্রোজেন 7 গুণ 2, 7 দুগুণে 14, তাহলে নাইট্রোজেনের বন্ধন ক্রম হচ্ছে কত? 3ই হবে। যদি নাইট্রিক অক্সাইড বলে, নাইট্রিক অক্সাইডের বন্ধন ক্রম কত? নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে 7 এবং অক্সিজেন কত? 8, তাহলে কত আসতেছে? 15 আসতেছে। 15 হলে কত হবে? 2.5 হবে। তো নাইট্রিক অক্সাইড যদি বলতো তাহলে 15 হতো। আবার যদি এটা এরকম বলতো যে O22 মাইনাস, এটা একটু জানতে চাই, এটা একটু জানতে চাই, তাহলে O2 হচ্ছে অক্সিজেন, 8 দুগুণে 16, আর 2 যোগ করো, 16 আর 2 কত? 18 হয়ে যাচ্ছে, 16 আর 2 18 হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখানে যদি 18টা ইলেকট্রন হয়, তাহলে দেখো 17টা হইলে হবে হচ্ছে 1.5, আর 18টা ইলেকট্রন হলে 1.00, তাহলে এই ক্ষেত্রে 1.00 হইতো। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো, এবং এই টাইপের প্রশ্ন যদি আসে আশা করি পারবা যে বন্ধন ক্রম কীভাবে বের করতে হয় শর্টকাটভাবে। কার্বন কার্বন ট্রিপল বন্ড দূরত্ব কার্বন কার্বন ডাবল বন্ড অপেক্ষা কম, কারণ দ্বিবন্ধনের তুলনায় ত্রিবন্ধনের সৃষ্ট সংকরিত অরবিটালে কি বেশি? এটা হচ্ছে sp, এটা হচ্ছে sp2। এস চরিত্র বেশি, পি চরিত্র বেশি, নাকি এস চরিত্র বেশি? অবশ্যই এস চরিত্র বেশি। এখানে দেখো, এখানে এস চরিত্র বেশি, এখানে আসলে এস চরিত্র কম, হ্যাঁ, এই আর কি, 3 ভাগের 2 ভাগে নিয়ে গেছে পি এখানে, আর এখানে তো অর্ধেক আছে, এস চরিত্রের কাছে অর্ধেক আছে।
এস এবং পি, এস 50%, পি 50%, হ্যাঁ, এভাবে আসলে বন্টন হয়েছে। কিন্তু এখানে এস তো এই যে এসপি টুতে এস কিন্তু আসলে 50% নাই, 33% হয়ে গেছে। সো এস চরিত্র বেশি। ওকে, এরপরে দেখো কার্বন 14, এর অর্ধ জীবনকাল হলো এত বছর। 200 মিলিগ্রাম কার্বনের পরিমাণ 25 মিলিগ্রামে পরিণত হবে কত বছরে? 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম থেকে 100 মিলিগ্রামে পরিণত হইলে তাহলে তোমার হচ্ছে অর্ধায়ু কত বছর? অর্ধায়ু হচ্ছে 5760 এত বছর। তুমি আবার একশো 100 মিলিগ্রামকে তুমি যদি আবার 50 মিলিগ্রাম করো, এটা আসলে দ্বিতীয় অর্ধায়ু তোমার লাগবে 5760 বছর। তুমি যদি আবার এই 50 mg-কে অর্ধেক করো, 25 mg বানাও, তাহলে তোমার আবার লাগবে হচ্ছে 5760 বছর। তাহলে কয়টা অর্ধায়ু লাগতেছে? 3টা অর্ধায়ু লাগতেছে তোমার 25 মিলিগ্রাম এ পরিণত করতে। কত মিলিগ্রামে পরিণত করতে? 25 মিলিগ্রামে পরিণত করতে। তাহলে 5760 × 3, 3 দিয়ে এটাকে গুণ দিলেই রেজাল্ট চলে আসবে। দেখো 300, 318, আর হাতে আছে 1, 3 7 21, আর এক কত 22-এর 2 হাতে আছে 2, 3 5 15 আর 2 17, তাহলে 17। দেখো 17280 এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? এটা হচ্ছে শর্টকাটে। তুমি যদি এটা মানে রিয়েল প্রসেসে ম্যাথ করতে যাও, তুমি অ্যান্সার বের করতে পারবে না, অনেক টাইম লাগবে। সো এইভাবে হচ্ছে এটা করে ফেলা যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো। যারা ক্লাস করছো তারা কমেন্ট করো। ইনশাল্লাহ সামনে অন্যান্য ভিডিও দেওয়ার চেষ্টা করবো অন্যান্য ইউনিভার্সিটির। এবং তোমরা আমার কেমিস্ট্রি কোর্সে যুক্ত হতে পারো। সেখানে ফুল রেকর্ডেড ক্লাস, মানে সেখানে ফুল টপিক ভিত্তিক রেকর্ডেড ক্লাস পাবা সব চ্যাপ্টারের, এবং সালভিত্তিক পাবা, সালভিত্তিক সলভও আমি সেখানে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।